This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সৌমদীপ তোমার কাছে আসবে একেবারে ঠিক এই প্রসঙ্গে রাস্তায় নামলে আন্দোলন করলে বিচারের জন্য বারবার করে কথা উঠলো সারা দেশ গর্জে উঠলো কলকাতা এবং রাজ্য তো বটেই একটু আগে দেবাংশু আমাদের সঙ্গে রয়েছে যে কথাটা রয়েছে স্ক্রিপ্টেড জায়গা কেন এই প্রশ্নগুলো উঠে আসবে কেন এই জিনিস সামলাতে হবে দেখুন স্ক্রিপ্টেড কথাটা তিনি আজকে আন্দোলনের 4 মাস পরে যখন আন্দোলনের ঝাঁজ একটু কমেছে তখন তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি কি অস্বীকার করতে পারেন মানে তুমি কি মেনে নিচ্ছ তিনি বলছেন দাবি করছেন কারণ আন্দোলনটাকে মেলাইন করার তারা চেষ্টা করছেন এখন তারা বিভিন্ন উদাহরণ দেখিয়ে আন্দোলনটাকে মেলাইন করতে চাইছেন এতে তাদের অনেক রাজনৈতিক লাভ থাকতে পারে কিন্তু আমরা তো পথে ছিলাম পথেই আছি আসলে এই যে অভিজিৎ মণ্ডলবাবু যিনি যে গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে এই কথা কি প্রমাণ করে এই কথা প্রমাণ করে যে রাজ্য সরকারের রাজ্য পুলিশের ওপর যে আমরা অনাস্থা দেখিয়েছিলাম সে কথা যে সত্য ছিল এটা কিন্তু সিবিআই এর তার যে গ্রেপ্তার সে তাতেই প্রমাণ হয় সিবিআই এর উপরে আস্থা রেখেছিলে তারপরে কি পেলে চার্জশিট পেশ করা হলো তো আজকে যেটা বিষয় যেটা বলতে চাইছি যে আজকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির গ্রেপ্তার রাজ্য সরকার রাজ্য প্রশাসনের উপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখিয়ে দিয়েছে যার ফলে তাদের যখন আজকে জামিন হয়ে যাচ্ছে তখন তারা এই সমস্ত কথা বলতে পারছেন তাদের সমর্থনে কিন্তু আজকে জামিন হয়ে যাচ্ছেন বলে বলতে পারছেন সৌমদীপ প্লিজ একটুখানি আটকাচ্ছি আসবো আশুতোষ তোমার কাছে আসবো একটুখানি আমাকে সময় দাও দেবলীনা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন দেবলীনা আমরা জানি একেবারে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রথম থেকে আন্দোলনে যারা শামিল ছিলেন তার মধ্যে দেবলীনা দত্ত একজন সিবিআই এর দাবি কিন্তু তুমিও তুলেছিলে চার্জশিট পেশ করা গেল না এবং জামিনে মুক্ত হলেন অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন এই মামলায় খুন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ কিভাবে দেখছো দেবলীনা একজন নাগরিক হিসেবে আমি তো একজন আম নাগরিক হিসেবে আন্দোলনে প্রথম থেকে নেমেছিলাম একজন আম নাগরিক হিসেবে লজ্জা ঘেন্না ভয় তিনটাই হচ্ছে আমার এবং ভয়ঙ্কর হতাশ কিন্তু হতাশ মানেই যে হার মানছি তা একেবারেই নয় কেননা আমি বলতে চাই যে কোনো ন্যূনতম বুদ্ধি যদি কারো থাকে তাহলে প্রথম প্রশ্ন যেটা উঠবে সেটা হচ্ছে সিবিআই তো অ্যারেস্ট করেছিল এদেরকে এই খুনের মামলার সঙ্গে জড়িয়ে অ্যারেস্টটাই হলো কেন তাহলে তো অ্যারেস্টটাই হওয়ার কথা না কি করে চার্জশিট জমা পড়ে না এই যে দুর্নীতির মামলায় এখনো সন্দীপ ঘোষ রয়েছেন অ্যারেস্ট হয়ে আজ যে ঘটনাটা ঘটলো খুনের মামলায় চার্জশিট জমা পড়লো না বলে উনি জামিন পেলেন তার মানে কাল বাদ পরশু দুর্নীতির মামলায়ও জামিন পাবেন তরশু দিনকে উনি আবার একটা কলেজের প্রিন্সিপাল হয়ে বসবেন আমি বলছি আমি যে কলেজের প্রিন্সিপাল থাকাকালীন সেই কলেজে এই খুনটা ঘটে যাবে এটাই যথেষ্ট আমি প্রিন্সিপাল থাকাকালীন এইরকম একটা মর্মান্তিক ভয়াবহ ঘটনা আমার কলেজে ঘটে গেল এটাই আমার মাথা নিচু করে থাকার জন্য যথেষ্ট আমি এবং আমার বাহিনীর সে ক্ষেত্রে সিবিআই তো অ্যারেস্ট করলো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই অ্যারেস্ট করলো সিবিআই আবার এখন চার্জশিট জমা দিতে পারছে না দেবলীনা দত্ত কি হতাশ তো নিশ্চিতভাবে এবং হতাশের সাথে সাথে আমার অসম্ভব রাগ হচ্ছে যে এটা কি ছেলে খেলা হচ্ছে আমরা নাগরিক বা আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থান কি আম জনতার সাথে ছেলে খেলা করছে এইটা হচ্ছে আমার প্রশ্ন প্রচন্ড রাগ হচ্ছে এবং এইটুকু বলতে পারি যে আমি অন্তত একজন নাগরিক হিসেবে যতই আমাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হোক 27 বছর ধরে অভিনয় করছি রাজনৈতিক রঙে রাঙার হলে বহু সুযোগ এসছে এতদিন এবং আগামী দিন বলবে যে আমি কোনো রাজনৈতিক রঙে রাঙছি না কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই ব্যাপারটাকে হতাশ হয়ে ছেড়ে দিতে তো পারবো না ধন্যবাদ দেবলীনা কথা বললাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে আশুতোষ ঠিক এই জায়গাতেই প্রশ্ন একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠে কার্যত সাধারণ মানুষ হিসেবে যে প্রশ্নটা দেবলীনা তুলেছে সেই জায়গা থেকে একেবারে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তার ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না দেখুন এখন সিবিআই এর জায়গায় যদি ডিবিআই থাকতো লোকে ডিবিআই ইনভেস্টিগেশন চাইতো প্রিমিয়ার ইনভেস্টিগেটিং বডি গোটা ভারতবর্ষে সিবিআই সবাই জানে কিন্তু মোদি তাকে টিউটার করে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে শূন্য পাওয়ার জন্য কবে থেকে শূন্য পাচ্ছে নারদার থেকে শূন্য পাচ্ছে দেখুন চোরেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেমালুম ঘুরছে তৃণমূল বিজেপি দু জায়গায় পাবে সবাই তো সিবিআই দাবি করেছে তো তার কারণ প্রিমিয়ার কার কাছে যাবে আপনার কাছে আমার কাছে তো আর আসবে না এখন এখানে কি হচ্ছে দেখুন এখন ব্যাপার হচ্ছে বিচার হবে কিনা এখন খুব সন্দেহ লাগছে তার কারণ অভয়ার বাবা মা এবং তৃণমূলের কথা তো শুনে আমার মনে হচ্ছে কোনো ধর্ষণ খুন কিচ্ছু হয়নি এমনি মেয়েটা মনে হয়
মারা গেছেন, এমন আবভাব। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কথা ছেড়ে দিন, এখন মেন জায়গায় আসুন। মেন জায়গাটা কি, গল্প খুব পরিষ্কার, যতই যে হাত তুলে বসে থাকুক, আদানি নিয়ে তৃণমূল চুপ, সিবিআই এখানে চুপ, এ তো পরিষ্কার, এ তো ইকুয়েশন চলছে এখানে। এবং ব্যাপার হচ্ছে যে এই যে চার্জশিটটা হয়ে গেছে চার্জশিট, তার কারণ হচ্ছে মোদি বলে দিয়েছে যে এখানে সব ঠান্ডা ঘরে থাকতে হবে, কেউ কিচ্ছু বলবে না। এই ইনভেস্টিগেশন বলুন তো, আজকে লক্ষ লক্ষ তৃণমূলের ঘরের মা বোনেরাও নেমেছিল, কংগ্রেসের বাড়ির মা বোনেরাও নেমেছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের মা বোনেরা নেমেছিল রাস্তায় একটাই বিচার চাইতে। আমরা নয়, পুরুষ মানুষরা আমরা ছিলাম আন্দোলনে। মা বোনেরা কি বলেছিল পশ্চিমবঙ্গে, দল মত নির্বিশেষে ছেড়ে দিন, তারা বলেছিল বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। জাস্টিস হয়েছে, এটা জাস্টিসের নাম। একটা অর্গানাইজ ক্রাইম, একটা যে কোনো বাচ্চা ছেলে আজকের দিনে বলে দেবে তারা খবরের কাগজ পড়ে, যেটা একটা অর্গানাইজ ক্রাইম। এই অর্গানাইজ ক্রাইমে কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তাহলে কি ইনভেস্টিগেশন হচ্ছে? রাজ্য পুলিশ তো করেইছিল, রাজ্য পুলিশ তো করেইছিল, তাহলে বিজেপি নেমে গেছিল রাজনীতি করতে, দুনিয়ার লোকজন নেমে গেছিল রাজনীতি করতে, তো পুলিশ তো কাজ করছিল, তাহলে সমস্যাটা কি হয়েছিল? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 7 দিনে না পারলে, পুলিশকেই তো শাসিয়েছিল, 7 দিনে না পারলে সিবিআই ডেকে আনো, মুখ্যমন্ত্রীও তো সিবিআই চেয়েছিল। তাহলে সিবিআই কি করলো দিনের শেষে? সিবিআই যেটা করলো, আমাদের 100 পেয়ে দেখালো যে আমরা আছি। এগুলো হচ্ছে রাজনৈতিক সিবিআই ইনভেস্টিগেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।